মানে এক ধরনের শিল্প প্রদর্শনী কেন একটা মন্দিরে মসজিদে হবে না? আমি শিক্ষক মানুষ, আমি একটু গরিব থাকি, আমার সব লাগবে কেন? আপনার ছেলেদের রাস্তায় সিগারেট খাচ্ছে বা বেয়াদবি করছে, আপনি খবরও পাচ্ছেন। আমি কিন্তু আমরা সব ভাদাইম্যাকে সমাজ থেকে আউট করে দিয়েছি, সবাই এখন কাজের লোক। 2014 দিকে আমি প্যারালাইজড হয়ে যাই, যেহেতু কিছুই করার নেই, তো আমি সেলাই কাজটা শুরু করি। আপনি ওটাকে অন্য কিছু দেখতেই পারেন, সেই স্বাধীনতা দেওয়ার জন্য শিল্পী বিমূর্ত করে। তারপর আমার বন্ধুরা বেশিরভাগই আর্টিস্ট, এদের কাজ আমি অনেক দিন দেখেছি, বিভিন্ন মিউজিয়াম অনেক দেখেছি। তো মাথায় বোধহয় একটা কিছু ছিল, কিন্তু সেটা মানে আমি নিজে করব, এটা হবে, এই দুঃসাহস সত্যি কথা ছিল না। আচ্ছা, যেহেতু আমরা স্যারকে পেয়েছি, এই ফাঁকে তাকে একটু রিলেট করতে চাই যে ম্যামের যে প্রয়াসটা, আপনার প্রদর্শনীটা হলো, সেখানে নিশ্চয়ই আপনার একটা গুরুত্বপূর্ণ অবদান আছেন। আপনি এই সামগ্রিক বিষয়টা যদি মূল্যায়ন করেন একটু। এটা 2011 সালে আমাদের এক কলিগ আছে, এখন সে ক্যান্সার আক্রান্ত, নাম সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ও একটা বই করেছিল, পার্বত্য চট্টগ্রামে কখন ঝগড়াটা লাগে, মিলিটারি, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সব মিলিয়ে সবসময় কিন্তু একটা কনফ্লিক্ট লেগেই থাকে। তো ওরা একটা গবেষণা করেছিলেন, গবেষণা করার পরে আমি সেই গবেষণাটার মধ্যে একটু কারেকশনও করেছিলাম, মানে ভাষাটা আর কি। পরে ওরা একটা প্রচ্ছদ খুঁজছিল, তাই বললাম যে এমন একটা কিছু করি যাতে বাংলাদেশে থাকবে, একটু জুম চাষ থাকবে, আদিবাসী থাকবে। তাকে বললাম যে এরকমটা কিছু করা যায় কিনা, তুমি তো সিলেটে কাজ করো। তখন সে বোধহয় প্রথম কাজটা করে, আপনার এই বইতে আছে শেষের দিকে প্রথম কাজটা। আচ্ছা, এটা করে তো আমরা প্রচ্ছদ করে ফেলার পরে আমরা ভুলেও গেছি সেটা। পরে বিভিন্ন সময়ে দেখলাম যে এটা তো হয়েছে, এই কাজগুলো তো ভালো হয়, দেখো আর কিছু করা যায় কিনা। তো আস্তে আস্তে ধরেন গত 11 থেকে প্রায় 12 বছর, কিন্তু প্রায় 12-13 বছর এভাবে আস্তে আস্তে কাজগুলো এগিয়েছে। পরে এগুলো ভাঁজ করা পরে থাকতো বা একটা বাক্সের মধ্যে, আমরা কখনো দেখতাম না। আচ্ছা, পরে আমি একদিন ভাবলাম যে তো পাশে তো আমাদের বিভিন্ন ইয়েরা আছে, বাঁধাই করার লোকেরা আছে, একদম কখনো নষ্ট হয়ে যায়, আমি 2-1টা কাজ বাঁধাই করি, কেমন লাগে দেখি। তো বাঁধাই করলাম, দেখলাম যে ফ্রেমে ফেলার পরে কাজগুলো বেশ সুন্দর লাগছে। তারপর আমরা বিভিন্ন সময় সেগুলো কখনো জার্নাল, কখনো ইউনিভার্সিটির কোনো পত্রিকা, সেখানে আমরা ব্যবহার করেছি, বিভিন্ন প্রচ্ছদে, এদিক ওদিক, এগুলো ভালোই লাগছে। পরে একদিন সাহস করে আমাদের বন্ধু বান্ধবদেরকে, সৈয়দ ইকবাল বা শিশির ভট্টাচার্য, আলিম স্পঞ্জের পরিচালকদের বললাম যে একটু কাজগুলো দেখো কিছু করা যায় কিনা, এমন তো হতে পারে যেগুলো হয়তো প্রদর্শন করা যেতে পারে। তখন তারা দেখে প্রত্যেকেই বললো যে এগুলো একদিন কেন ফেলে রেখেছে, এগুলো আরো আগেই দেখানোর দরকার ছিল। আমরা তো সাহসই করি নাই যে আমরা কেন আরেকজনের জায়গাটা দখল করব, আমরা তার শিল্পী না, আমরা জাস্ট কাজ করেছি, বলে যে না এগুলো অনেক আগেই দেখানোর দরকার ছিল, তুমি ভুল করেছো। তো এইভাবে আর কি আমাদের এই প্রদর্শনীটার পরিকল্পনা করা। তাও তো 1 বছর আগে বলা হয়েছে, আমরা ভয় পাচ্ছিলাম প্রদর্শনী কীভাবে করবো, ওখানে কিউরেটরকে ডাকবো কিনা, কীভাবে ঝোলাবো, কয়টা ছবি লাগবে, এরকম আমরা যেহেতু জানি না কাজটা, সবসময় একটা ভয়ে ছিলাম। মানে এই 15 দিন আগেও ভয় ছিলাম যে কেমন হবে, মানুষ তো ছবি আঁকে আর রং দিয়ে, আমরা কাপড় কেটে করেছি, এটা লোকে কীভাবে নেবে। তো এই ভয়টা উতরে মোটামুটি এই ধরেন 19 থেকে। হ্যাঁ, আমার যেটা সমস্যা ছিল, আমার বাসায় যেই ছবিগুলি প্রায় 10-12টা ছবি ঝুলানো ছিল, তো লোকজন যখন আসতো বেশিরভাগ লোকই খেয়াল করতো না। কারণ আমার আর ওর দুইজনেরই মানে যে কোনো আর্টিস্টের ছবি কেনার খুব নেশা, সামর্থ্য নাই, তারপর যতটুকু পারি আমরা অরিজিনাল ছবি কিনি। তো আমার ছবিগুলো যখন টাঙানো, খুব ওইভাবে কেউ খেয়াল করে না। এটা আমাদের খুব কষ্ট পেতাম। 2-1 জন হল দেখতো, বছরে একবার একজন। তা আমরা বললাম এই লোক আর্টিস্ট, সে কেন তাকাচ্ছে না ছবিগুলোর দিকে। তো আমরা এটা একটা টেস্ট ছিল আমাদের, যে দেখি কোন অতিথি আমাদের বাসায় এসে ছবিগুলো খেয়াল করে। দেখলাম যে 99% লোকই কখনো এগুলো খেয়াল করতো না। কিন্তু শিশিরদা সেটা মানে খেয়াল করেছে। উনি 2বার জিজ্ঞেস করেছে এই ছবিগুলো কোত্থেকে কিনেছো, বেশ সুন্দর, ভালো শিল্পীকে। তো কখনো সাহস করে বলি নাই যে এগুলো আমার করা কাজ। তো একদিন ও বলল যে এটা তো সুরঞ্জনার করা কাজ। তখন শিশুদা বলছে আরো করেছো? আমি বলছি হ্যাঁ আছে কিছু। তারপর বলে নিয়ে আসো। ওই তখন বাছাবাছি দেখা, তখন উনি বলল যে অসাধারণ কম্পোজিশন, এটা এক্সিবিশন করো। আচ্ছা, এখন এর পরবর্তীতে যে এখন যে মোটামুটি যে দর্শক প্রিয় হলো বা অনেকেই পছন্দ করলো কাজটা, এর পরবর্তীতে আর কোনো নেক্সট কোনো কাজ প্রজেক্ট হাতে নিয়েছেন কিনা বা কোনো প্ল্যান করেছেন কিনা? অলরেডি আরেকটা প্রস্তাব এসছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এখনো ডেটটা ফিক্সড বলেনি। ওনারা চাচ্ছে ওনাদের ওখানে একটা ছোট করে এক্সিবিশন করি।
মানে এই বিষয়গুলোর উপর নাকি নেক্সট না, এটা তো জাস্ট এই পরপরই হচ্ছে, তো আমি নতুন কোনো ছবি দিয়ে করব না। এই ছবিগুলি আবার মানে সবগুলি হয়তো ওখানে জায়গা হবে না, 8-10টা বা এরকম আসলে কিছু। 42টা ছবি তো আলিয়ান্স ফজের আমরা প্রদর্শনীর মধ্যে আপনার ভিতরে যেগুলো দেখছেন সেখানে 30টা ছবি ছিল, বাকিগুলো কিন্তু কাফেতে বাইরে ছিল আর কি। বাইরে ছিল। 42টা ছবি, আরও ঘরেও আরও 30-40টা ছবি আছে, মোটামুটি শখানিক ছবি আছে। তো সব তো আর আসলে এগুলো ঘরে রাখাও মুশকিল, এগুলো আস্তে আস্তে দেখানো হবে আর কি। আচ্ছা, বিশেষ করে একটা ছবির বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই, মানে ছবির বিষয় নির্মাণ বিষয়গুলো আমার খুব অদ্ভুত লেগেছে। যেমন খুঁটিনাটি দৃশ্য নামে একটা বিষয় আমি দেখছি, এই বিষয়টা যদি একটু বলেন, ব্যাখ্যা করেন। খুঁটিনাটি দৃশ্য বলতে আপনি কি বলতে আমার চাচ্ছেন? কাছে তো মনে করেন ঈশ্বর তো সব জায়গায় আছে, নানা ফর্মে নানা ভঙ্গিমায় আছে। এখন সেই দেখার দৃষ্টিটা যদি আপনি পান, এখানে দেখেন আপনি বিভিন্ন রঙের ছোট 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 টুকরোতে আছে, মাঝখানে আপনি ঈশ্বর যদি কল্পনা একটা করে নেন। কথা আছে ইংরেজিতে, দ্য গড লিভস ইন দ্য ডিটেইলস। ডিটেইলের মধ্যে গড থাকে, মানে বড় বড় জিনিস থাকবে না, ছোটখাটো জিনিসও থাকে। ওইটাই ওখানে বলা হয়েছে ওইটাই যে বলা হয়েছে ওখানে। যে ও আচ্ছা। ঈশ্বর খুঁটিনাটির মধ্যে আছে, সব জায়গায় আছে। মানে ওটা খুঁটিনাটি বললে ছোটখাটো জিনিস ওটাকে বাদ দিও না, ওটা ওখানেও ওখানেও গড আছে। সর্বস্তরের সর্বস্তরের সব কিছু আছে, এই জন্য এটা খুঁটিনাটির বিষয়। আরেকটা বিষয়, ভূতের রাজায় দুর্লভ। এই যে বিষয়গুলো নির্বাচন আসলে কি প্ল্যান করে করা, নাকি আপনি ওই মুহূর্ত আপনার যে যন্ত্রণার সময়গুলোই আপনার মাথায় আসছে? ওইটা কাজ করতে করতে কম্পোজিশনটা যেরকম হয়েছে সেভাবেই নামটা বাছাই করা চেষ্টা করা হয়েছে। আচ্ছা, নতুন যারা চিত্রশিল্পী হচ্ছে বা হতে চায়, বা শিক্ষার্থী যারা, তাদের জন্য আপনার কোনো নির্দেশনা বা কোনো পরামর্শ আছে কিনা, যারা এই লাইনে আসতে চায়? আসলে পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। যেহেতু আপনি সাকসেস, আপনি যে দর্শক হিসেবে সেটা অনেকে এটা গ্রহণ করেছে, সেক্ষেত্রে ও- সৃষ্টির সাফল্য তো একটা ব্যাপার আছেই। আমি এখানে সেই জায়গা থেকে কোনো আমি দুইটা পরামর্শ কথা বলবো, student দের? যারা ছাত্রছাত্রী এদের তো মেন্টর আছেই, শিক্ষা আছে, শিক্ষক আছে। ঠিকই আছে, ওনাদের ব্যাপারে আমি বলার মতো দুঃসাহস করব না। কিন্তু আমার মতো যারা মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, স্বশিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদের বেলায় বলবো যে যা আপনার মন চায়, যেটা ভালো লাগে সেটা করতে থাকেন। সেটা কোনোদিন সাকসেসফুল হবে কি হবে না সেটা পুরোটাই ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনি আপনার কাজটা করে যেতে পারেন। যেরকম আমার এটা পুরোপুরি ফ্লপ হতে পারত, এবং আমি রেডিও ছিলাম যে এটাকে আর্ট ফর্ম না বলে কেউ ক্রাফট বললে আমার ভীষণ মন খারাপ হতো, কারণ আমার কাছে এটা একটা কম্পোজিশন, এটা আর্ট। কিন্তু অন্য কেউ দেখে এটাকে আর্ট না বলে ক্রাফট বলতেই পারতো, বললে আমার সেখানে বাধা দেওয়ার কিছু ছিল না, কারণ ওর দৃষ্টিতে এটা ক্রাফট। তো সেই ক্ষেত্রে আমাকে মেনে নিতে হতো। তো আপনি যখন কোনো কিছু পাবলিকের সামনে নিয়ে আসছেন বা জনগণকে মতামত দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু মন খারাপ করাটা ঠিক হবে না। আমারকে এখানে অনেক সমালোচনার মুখে পড়তে হতে পারত। আমার ভাগ্য ভালো যে যারা গুণী গুণী আর্টিস্ট বাংলাদেশের, এনারা সবাই প্রশংসা করেছে। এটা আমার স্বপ্নেরও বাইরে, বাড়তি পাওনা। কিন্তু ঠিক উল্টোটাও হতে পারত, আমার কাজগুলার অটপসি করতে পারতো কেউ, যে এটা এই দোষে দোষী, ওইটা সেটা নানা কিছু বলতেই পারতো। আমি সেইভাবে মানসিকভাবে তৈরি হয়েই এসেছিলাম যে এটা নেগেটিভও শুনতে হতে পারে, পজিটিভ, কিন্তু আমার ভাগ্য ভালো বলে এবার উতরে গেছি। কিন্তু এটার একটা ব্যাপার হচ্ছে কি, দুটো জিনিস এখানে। সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু কম বেশি শিল্পী। আপনি আজকে যখন এখানে এসছেন, আপনি কিন্তু উপরের যে রং এবং নিচের যে আপনার মানে আপনার ট্রাউজারের রং আপনি কিন্তু খেয়াল করেছেন, আপনি কিন্তু লাল পরেননি, আপনিও কিন্তু একটা কোলাজ করেছেন, ওখানে একটা কম্পোজিশন করেছেন। আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি শিল্পী, তাই না? এখন নির্ভর করছে, ধরেন আপনি তো মাইকেল অ্যাঞ্জেলো না, বা আপনি তো দা ভিঞ্চি না, আপনি সেভাবে আজকালকার শিল্পী সেভাবে কাজ শেখে না। কিন্তু এই কাপড়ের ব্যাপারটা হচ্ছে এরকম যে কাপড়ের মধ্যে রং কিন্তু আগে থেকেই আছে, টেক্সচার আগে থেকেই আছে, বুনন আগে থেকেই আছে। আপনি চাইলেই কাপড় দিয়ে বা ধাতু দিয়ে, অনেক কিছু, একটা প্লাস্টিকের একটা পুরনো সোফার কাপড় দিয়ে আপনি কিন্তু শিল্পকর্ম করতে পারেন যদি আপনি চান। তো এই ব্যাপারটা আমাদের দেখতে হবে যে আমরা প্রত্যেকেই নিজের মনে যদি কোনো ফর্ম থাকে, আর্ট করার ইচ্ছা থাকে, আমরা কিন্তু একদম আর্ট প্রথাগতভাবে না শিখেও কিন্তু একজন আর্টিস্ট হতে পারে। আমরা প্রত্যেকেই কিন্তু আর্টিস্ট, হয়তো শিক্ষাটা মিস। আপনি যখন রান্না করছেন,
আপনি একটা শাক রান্না করার সময় দুই একটা গাজর কেটে দিচ্ছেন, কেন? সবুজের সঙ্গে যাতে লালটা একটু থাকে, যাতে যে খায় তার জন্য মনটা ভালো হয়ে যায়। আর্টের উদ্দেশ্য তার কিছুই না, ভালো কম্বিনেশন। হ্যাঁ, যে Combination-টা। দেখছে তার জন্য ভালো লাগে। হ্যাঁ, কম্বিনেশন ফর্ম। এইটা একটা। আর একটা হচ্ছে আপনার একাকিত্ব, আপনার ব্যথা, আপনার কষ্ট, এগুলা থেকে উত্তরণের একটা উপায় হতে পারে কিনা আর্ট। এটাও কিন্তু সুরঞ্জনার এই অভিজ্ঞতাটা আমাদের দেখাচ্ছে যে এভাবেও কাজটা আপনি কখনোই একা নন। আপনার দেখেন এখন কত লোক আত্মহত্যা করছে এখন একা হয়ে। আপনি একা নন। আপনি যদি একটু শিল্পকর্ম করেন তাহলে কিন্তু আপনি একটা কাজে ব্যস্ত থাকছেন, আপনি কিন্তু একা নন, আপনি প্রকাশ করতে পারছেন নিজেকে। এই দুটো ব্যাপার কিন্তু এখানে খেয়াল করার আছে এই এক্সিবিশনটার মধ্যে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, আমার হয়তো সেলাই কাজটা ভালো লাগছে, আমি করে আনন্দ পাচ্ছি বলে আমি করছি। আপনার ক্ষেত্রে উল্টো হতে পারে, কিন্তু আপনি মানে একদম গ্রামারে ফেলে এটা করা ঠিক হবে না। যেরকম আমি যেই ক্লিনিকে যাই, সেই ক্লিনিকে কিন্তু অনেক ধরনের চেষ্টা করেছে আমার সঙ্গে। যেরকম শুরুর দিকে আমাকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে আমার ডান হাতটা দিয়ে কাজ করাতো, যাতে আমি ফোকাস রাখতে হতো আয়নার দিকে। ডান হাত আমি নাড়াচ্ছি, আমি যেন এটা খেয়াল না করি, একটা মেডিটেশনের মতো করিয়ে বলে তুমি গ্লাসে দেখো। তো আপনি যখন ডান হাত নাড়বেন, গ্লাসে দেখবেন বাঁ হাত নড়ছে। আপনি কল্পনা করতে পারবেন না আমার এই ডান হাত নাড়ানোতে আমার বাঁ হাত কিন্তু এইভাবে একটা ব্যান্ড দিয়ে আটকানোই, কিন্তু আমি যখন আয়নায় ফোকাস করছি আমার এই হাত ফুলে এখান দিয়ে ফেটে ফেটে অনেক সময় রক্ত এসে যায়, চামড়াটা মানে ফুলতে ফুলতে আর পারে না নিতে। তখন আমাকে বার্ন ইউনিটের কিছু গ্লাভস আছে, ওগুলা দিয়ে শক্ত করে বাঁধা হতো, মানে বিভিন্ন কিছু করা হয়েছে। তা আপনার কার কোনটাতে কষ্ট হবে, কার কোনটাতে আনন্দ হবে, এটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। যেরকম ও বই পড়ে খুব পছন্দ করে, কিন্তু আমি বেশিক্ষণ বই পড়তে পারি না। বই পড়লে, কারণ বই পড়তে যেই ফোকাসটা করতে হয়, সেই ফোকাসটা করলে আমার এই হাতে যন্ত্রণায় হাত ব্যথা আমি টিকতে পারি না। তো আমার দেখা গেছে সেলাই করলে আমার একটু কমছে। তো এরকম ভালো লাগারও একটা ব্যাপার আছে, ভালো লাগার ব্যাপারটা আছে, যেরকম শারীরিক ফিটনেসের ব্যাপার আছে। হ্যাঁ, যেরকম আমার গান শোনার মধ্যে বিভিন্ন ধরনের গানে আমি দেখেছি কোন গানটা আমাকে ভালো লাগে, কোনটা ভালো লাগে না, ওটার সঙ্গে মুড সুইংয়ের বিশাল সম্পর্ক। তো এই জিনিসগুলো একদম আমি ঢালাওভাবে বলে দিলাম যে এটা করলেই আপনি পার পেয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, না, সেটা হবে না। আপনার রাস্তা আপনাকেই খুঁজতে হবে। আপনি তো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, সেখানকার শিল্প চর্চা বা তাদের যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের শিল্প চর্চা এবং প্রেক্ষাপট, সেখানকার কোনো পার্থক্য আপনার চোখে পড়ে কিনা? সেখানকার প্রেক্ষাপট আর বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প চর্চাটা আসলে কতটা সহায়ক, সরকার বলেন বা পরিবেশ পরিস্থিতি, জনগণ, সেক্ষেত্রে কোনো পার্থক্য আপনার কাছে চোখে পড়ে কিনা? আমি জানি না আমার এটা বলা কতটা উচিত হবে। শিল্প চর্চা করতে গেলে প্রথমে আমার কাছে যেটা মনে হয়, এটা পুরোপুরি নিজের তাগিদ। পৃষ্ঠপোষকতা হয়তো কিছুটা করবে, যেরকম আমি করলাম, এখন সেটা যাদের সামর্থ্য আছে এরা হয়তো কিনে আমার একটা বড় হেল্প করতে পারে, কিন্তু কাজটা শুরু করার আগে কেউ হেল্প করবে ওই আশাটা বোধহয় দুরাশা। ওইটা বোধহয় ওখানেও কেউ মানে হবে না। রাস্তা আপনাকে পার করতে হবে, তারপরে আপনি একটা গন্তব্যে গেলে হয়তো কেউ হাত ধরে টেনে তুলতেও পারে, নাও তুলতে পারে, কিন্তু আপনি ওখানে থেমে যাবেন, আমি ওটার সাথে একমত না। স্যারের কাছে আমি জানতে চাই যে এই যে শিল্প মাধ্যমটা, এটা আমাদের দেশে কিন্তু প্রতিভাবান অনেক শিল্পী আছেন, বিশ্বমানের শিল্পী, তারা বিশ্বব্যাপী স্বীকৃত, কিন্তু তারপরে এই জায়গাটা কেন দাঁড়াচ্ছে না কেন? মানে আমরা ওই জায়গাটা কেন নিজেকে ফোকাস করতে পারছি না? আমাদের মনে হচ্ছে এখানে মার্কেটিং এর সমস্যাটা আছে। ধরুন অনেকেই শিল্প কিনতে চায়, আমরা যখন প্রদর্শনী করি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় না। তাহলে বিদেশে যে সমস্ত আর্ট গ্যালারি থাকে তাদের কিন্তু একটা সম্ভাব্য ক্রেতার একটা তালিকা থাকে, তারা প্রতি সময় তাদের সঙ্গে যোগাযোগ করে, এই ছবিটা আপনার ভালো লাগতে পারে, আপনাকে আমি চিনি, আপনি আসেন দেখেন। এই ধরনের একটা মার্কেটিং এর বিপণনের একটা ব্যাপার আছে, মার্কেটিং পলিসির জায়গায় ঘাটতি হয়েছে। আমাদের দেশে এটা নাই। আমাদের দেশে ভালো মানে আমাদের দেশে প্রদর্শনী করার মতো জায়গা আছে, যে আলিয়ান্স মঞ্চ আছে, কিন্তু আলিয়ান্স মঞ্চে সেই তালিকা নাই বা সেই সময় নাই বা সেই লোক নাই। আবার যে সমস্ত স্টুডিও, ধরেন আপনি একটা বাসার মধ্যে আপনি দোতলা বা তিনতলায় একটা স্টুডিও করলেন, তাতে কিন্তু সেই স্টুডিও হয়ে যায় না, তার জন্য আলাদা একটা জায়গা লাগে, স্পেস লাগে, স্টুডিও হওয়ার কিন্তু আলাদা একটা মেজাজ লাগে। কিন্তু সেই ব্যাপারটা, বিপণনের ব্যাপারটা আমরা এখনও করতে পারছি না। করলে কিন্তু এটা কিন্তু বাজারের জন্য ভালো, শিল্পের জন্য ভালো, সমাজের জন্য ভালো। আপনি যে ছবি আজকে 20,000-এ কিনছেন,
সেটা কিন্তু একসময় 20 লাখ হতে পারে, যেরকম আমরা দেখছি ভ্যান গগের ছবি, এই ধরনের ছবি। হ্যাঁ, কিন্তু আপনাকে তো সেই ছবিটা ইনভেস্টমেন্ট, তো এটা আপনাকে তো কিনতে, স্বর্ণের মতো মনে করেন, আপনি আজকে কিনলেন 10 বছর পরে কিন্তু স্বর্ণের দাম বাড়বেই, স্বর্ণের চেয়ে বেশি, স্বর্ণের চেয়ে অনেক। জয়নুল আবেদিন মানে স্যারের ছবি আপনি তো দেখেন। স্বর্ণ আজকে যেটা সেটা নিশ্চয়ই 10 বছর পরে 1 কোটি টাকা বিক্রি করতে পারবেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু বাজারের ব্যাপার, যেটা যেহেতু আমাদের দেশ অনুন্নত এখনো, আমরা কিন্তু এগুলো খেয়াল করছি না, এগুলো কিন্তু খেয়াল করার ব্যাপার আছে, এবং এটা সবার জন্যই ভালো, মানে কাস্টমারের জন্য ভালো, শিল্পীর জন্য ভালো, সমাজের জন্য ভালো। একজন শিল্পী আসলে এই যে আপনি বললেন যে মার্কেটিং পলিসির ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি রয়ে গেছে, শিল্পীর কি ব্যক্তিগত কোনো দায় আর আছে কিনা, যে সে নিজে চর্চা করবে, সে কি শুধু চর্চা করে বসেই থাকবে, তারা কোনো দায় আছে কিনা দায়টা বোধহয় সামগ্রিকভাবে? শিল্পীর না হয়ে একটা, আমি জানি না, হয়তো একটা মিডলম্যান বা একটা সংগঠন থাকতে পারে, যারা মনে করেন আমার যেই কাজগুলি, হ্যাঁ, এগুলা কোন ধরনের বায়ারকে আকৃষ্ট করবে, এটা আমাকে চিন্তা করতে হলে তো আমার কাজ একটা দিকে আমি একটু স্লো হয়ে যাব। কিন্তু এটার যদি একটা নির্দিষ্ট লোক থাকে যারা তেল রং কাদের আগ্রহ, কাদের জল রং আগ্রহ, কাদের কাপড়ের উপর কাজটা পছন্দ, কারোর হয়তো আপনার মেটাল দিয়ে কাজ করছে, এদের খোঁজ রাখা উচিত যে কোন ধরনের বায়ার এটাতে আগ্রহ দেখাবে। এরা 10% নিক, 15% নিক, কিন্তু মার্কেটিংয়ের যে ব্যাপারটা সেটা যদি শিল্পী করে, ওইটা নাইস না। শিল্পীর একটা আত্মমর্যাদা থাকা উচিত। আমার দিক থেকে পার্সোনালি আমি আমার ছবি নিয়ে কারোর দরজায় গিয়ে বলতে পারবো না প্লিজ আমার ছবিটা কিনেন। আমি হয়তো হ্যাঁ, আমি হয়তো বলবো এসে দেখুন, হ্যাঁ, সেটাও আমার কোথাও কোথাও লাগে যে আমার কাজ করেছি, আমার মনে হয় আমি আত্মতৃপ্তির জন্য করেছি, বাকিটা অন্য চিন্তা। বিজনেস সৃজনশীলতার পদ্ধতি বা আপনার যে নতুন নতুন সৃষ্টি, এই ধারাটা আসলে পরবর্তী প্রজন্মের মধ্যে প্রভাবমানের জন্য হয়তো বা শিল্পীর কিছু দায় রয়ে গেছে, কিন্তু বিপণন পদ্ধতি যেটা, সেটা সামগ্রিক অর্থে সরকার বা কর্পোরেট লেভেলের লোক সবকিছু সরকার করতে হবে আমি বিশ্বাস করি না। আমাদের অনেক বেকার ছেলে আছে, অনেকে কাজ পাচ্ছে না, এই ধরনের লোকেরা কিন্তু পারে, যে স্মার্ট, কথা বলতে জানে ভালো, এরা দুই পক্ষের সঙ্গেই কথা বলে ওর পার্সেন্টেজ নিতে পারে, ও এটা একটা আলাদা বিপণন সিস্টেম তৈরি হতে পারে। সেটা শিল্পীর দায় নাই। শিল্পীর, আমার কাজ আমি করেছি, আমার ঘরে আছে, আপনি দেখছেন, কারণ আপনি যখন ছবিটাকে দেখাচ্ছেন একটা স্টুডিওতে একটা লাইটের ব্যাপার আছে, হ্যাঁ, আলোর ব্যাপারটা, তারপর জায়গার যে বিশালত্বের ব্যাপারটা, এটা কিন্তু আমার ছোট একটা স্টুডিওতে, আমার একটা ঘরে আমি 50টা ছবি দেখালে আপনি কিন্তু কিনতে আগ্রহ হবে না, কারণ এটা গাদাগাদি করে ভাল লাগবে না। আপনি দেখবেন ছবি যখন ডিসপ্লে করা হয় একটু স্পেস দিতে হয়, হ্যাঁ, এই ব্যাপারগুলি তো সব শিল্পী পারবে না, আমার পক্ষে সম্ভব না। আমার ছোট্ট বাসায় আমি একজন বায়ার আসলো, আমি ওখানে দেখাতে পছন্দ করব না আমার ছবি, আমি চাইবো আমার ছবি স্টুডিওতে দেখুক, পাত্রী দেখানোর মতো ব্যাপারটা, তাই না? কারণ মেয়েকে সাজিয়ে গুছিয়ে আমি দেখাতে পারি, তারপর বিয়ে হলো কি হলো না সেটা অন্য পক্ষের দায়, কিন্তু আমি তো আমার মেয়েকে ওইভাবে সাজিয়ে দেখাতে চাই। আমি চাই না আট পরে শাড়ি পরে মেয়ে ঘরে ঘুরে বেড়াচ্ছে, পাত্রপক্ষ এসে দেখে যাক। ব্যাপারটা কিন্তু তাই। এখানে যদি আপনি বিজনেসের কথাই আনেন, এখানে অনেকের হাত থাকতে হবে, সবাই মিলে কাজটা করতে হবে। শিল্পী আঁকছে, কিন্তু যে বায়ার সেও জানতে হবে কে কে এই ধরনের কাজ করছে, সবাই সব কিছু নিবে না, তাই না? এটা কিন্তু একটা পণ্য, কিন্তু আমরা কিন্তু একটা কমোডিটি, ও কিন্তু একটা কমোডিটি সৃষ্টি করছে, সেটা তো বাজারে বিক্রিও হতে হবে, তাই না? তো মনে করেন আমাদের দেশ তো গার্মেন্টসের দেশ, ফ্যাব্রিক্সের দেশ, টেক্সটাইলের দেশ। আমরা কিন্তু আদিকাল থেকে, আজকে 1000 বছর আগে থেকে কিন্তু এলাকায় মসলিন থেকে শুরু করে আমরা কিন্তু কাপড়ের দেশ, কিন্তু তাই না? আমরা কিন্তু কাপড়ের দেশ। তো এই যে কাপড়কে সে একটা মডার্ন আর্ট রূপান্তরিত করছে, এটা ধরেন বিজিএমই এর যারা ব্যবসায়ী, তাদের অফিসে কিন্তু জিনিসটা দারুণ লাগবে, যে আমি যে কাজ করি সেই কাজেই আমার অফিসের দেওয়ালে ঝুলছে, সেখানে একটা তরিচটের চেয়ে কিন্তু এই কাজটা বেশি মানাবে। কিন্তু বিজেএমির কার এতে আগ্রহ আছে সেটা জানার দায়িত্ব কিন্তু শিল্পী পারবে না, শিল্পী সেই সময় কই, তাই না? সেটা জানতে হবে এমন কোনো মিডলম্যানকে যে একজন শিল্প ব্যবসায়ী হবে, যেটা পৃথিবীর অন্য দেশে আছে, যারা আমাদের ধরনের কালেক্টর আছে, তারা বিক্রি করে, যারা শিল্পীর সঙ্গে যোগাযোগ রাখে, আবার আগ্রহী ক্রেতার সঙ্গে যোগাযোগ রাখে, এতে সবারই কিন্তু একটা লাভ আছে আর কি, আমি মনে করি। এবং এটা খুব তাড়াতাড়ি বাংলাদেশে বিকশিত হওয়ার প্রয়োজন আছে।
জি, থ্যাংক ইউ। পরিশেষে আমরা আপনাদেরকে মুক্তি শুনতে চাই যে আপনাদের এই চর্চাটা যে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে প্রভাবনের জন্য আপনার নিজের কোনো উদ্যোগ আছে কিনা, আপনাদের আপনার বিশেষ করে যে আপনি এই সৃজনশীলতা ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থী বলেন বা নতুন প্রজন্মের জন্য আপনি কিছু করতে চান কিনা, কেউ বা সে যদি ধরনের প্ল্যান আছে কিনা? কেউ যদি শিখতে চায় মানে অবশ্যই শেখাবো, শেখানোর তো। আর আমি যেইভাবে কাজগুলি করেছি এটা কিন্তু প্রতিটা মা বোন সবাই জানে, হাতের কাজ আমাদের বাংলাদেশের সবাই কম বেশি জানে। যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শিল্পবোধটা, সেটা আপনি দেখে এরকম এক্সিবিশন যদি অনেক হয়, লোকজন যখন আরও আসবে, যেরকম আমার এক্সিবিশনে শুধু বোদ্ধারা এসছে তা না, খুব যেরকম ঘরের হাউসওয়াইফ যারা, আমিও নিজেও হাউসওয়াইফ, এরকম অনেকে এসছে, ভালোবেসে আমাকে অনেক কিছু উপহার দিয়েছে এই কদিনের মধ্যেই। যেরকম নিচে আচার বানিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, এই যে প্রাইজগুলি আমাকে দিয়েছে, ভালোবাসার একটা মূল্য উনি দিয়েছে আমার ছবিটা শুধু দেখে, এগুলো তো মানে অমূল্য সম্পদ আমার জন্য। তো এরকম আরও কম বয়সী বাচ্চা যারা আছে এরা করতে পারে, স্কুলে শেখানো যেতে পারে, বিভিন্ন কম্পোজিশন দেখাতে পারে, ওইটা নিয়ে মানে চারুকলাতেই পড়তে হবে এরকম কোনো যদি বাধা ধরা নিয়ম না থাকে, যে একদম প্রাইমারি স্কুল থেকেই আমাদেরকে শিল্পবোধ যেটা ওইটা তৈরি করার চেষ্টা করা হয়। বিভিন্ন মানে আমাদের দেশি বিদেশি সব ধরনের আর্টকেই তুলে ধরতে পারে, সেটাকে নিয়ে আলোচনা করতে পারে। যেরকম মনে করেন আমার বন্ধু যারা আছে, শিশির ভট্টাচার্য কার্টুনিস্ট যিনি শিল্পী, সৈয়দ ইকবাল, এদেরকে নিয়ে যেতে পারে। 7 দিনের একটা প্রোগ্রাম করলো, গ্রামে একটা জায়গায় 5টা স্কুলের বাচ্চা এক জায়গায় করলো, যাদের আর্ট কালচার নিয়ে আগ্রহ আছে শুধু তাদেরকেই দেখানো হলো, বাকিরা শুনলো, আর্ট নিয়ে আলোচনা হলো, আর্টটা দেখানো হলো। এভাবে বাচ্চাদের কিন্তু মন মানসিকতা তৈরি হতে পারে আস্তে 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 আস্তে। সৃষ্টিশীলতার ব্যাপারটা কিন্তু আমাদের সবার মধ্যে আছে, কম আর বেশি। ধরুন 1000 বাচ্চা, সেখানে 10টা বাচ্চা সৃষ্টিশীল হবেই। তো এই যে উদাহরণগুলো দেখানো স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে বা জাতীয় পর্যায়ে, এতে করে আপনি জানেন না যে ও তো 40টা কাজ বা 100টা কাজ করেছে। ধরেন আরেকটা মহিলা যে সেলাই কাজ পারে, সে তো নতুন ধরনের কাজ নিয়ে আসবে, কী যে নিয়ে আসবে আপনার কিন্তু কোনো ধারণাও নাই। মানে কার মধ্যে যে কোন প্রতিভা, কোন সৃষ্টিশীলতা আছে আমরা কিন্তু জানি না। তাহলে এই কাজগুলো দেখানোর মাধ্যমে হচ্ছে কি, এবং সে যখন দেখবে যে কি এটা করে একটা সমাজে সে প্রশংসা পাচ্ছে বা এটার একটা বাজার মূল্য আছে, তখন কিন্তু শিল্পীর সংখ্যা সৃষ্টিশীল লোকের সঙ্গে আরও বেড়ে যাবে। এবং এতে করে কিন্তু আমাদের জনগণের যে মান, আপনি অবশ্যই স্বীকার করবেন না, আমাদের জনগণের মান এবং আইসল্যান্ডের জনগণের মান কিন্তু এক না। আমরা এক পর্যায়ে নেই, সামাজিক অবস্থানে এক পর্যায়ে নেই আমরা। তো এই পর্যায় থেকে উত্তরণ হওয়ার জন্য কিন্তু আমাদের শিল্প চর্চার প্রয়োজন আছে। এটা করে কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু অনেক এগিয়ে যেতে পারবো, যেটা আমরা এখন কল্পনাও করতে পারছি না আমরা কতটা এগোতে পারবো। এই জন্য এই শিল্পটার পৃষ্ঠপোষকতা তো জরুরি অবশ্যই। এবং সবকিছুতে মস্তিষ্ক কখনো খালি থাকে না। আপনি যদি সেখানে শিল্প না দেন, সেখানে মৌলবাদ আসবে, সেখানে হিংসা আসবে, সেখানে খারাপ রাজনীতি আসবে। বরং তার চেয়ে বরং মনের মধ্যে শিল্পবোধ থাকলে, গ্লাসটা ভরা থাকলো, ভালো কিছু সমাজ পেল। আর প্রতিবন্ধকতা যেরকম অনেকভাবেই আসে, হ্যাঁ, যেরকম আমি চাইলেই রাস্তায় বেরোতে পারি না সামাজিক কারণে, কারণ আমার এতটা শরীর খোলা, সেটা নিয়ে নানা কথা শুনতে হয়, অনেক কিছু, যেই কারণে আমি অনেক সময় ভয় পাই, যেরকম ও ছাড়া আমি বেরই হতে পারি না। কিন্তু দেশ তো এরকম হওয়ার কথা না। আমার পোশাক দিয়ে আমাকে বিচার করা, আমার চরিত্র বিচার করা, এটা বোধহয় সুস্থ মানসিকতার লক্ষণ না। হ্যাঁ, যেরকম কয়েকদিন আগে আমি নিউ মার্কেটে গেছি, আমাকে বলছে যে নিউ মার্কেটে কোনো ইন্ডিয়ান ঢুকতে পারবে না। জাস্ট আমার হাইটটা বাঙালি মেয়েদের চেয়ে একটু বেশি, আমি কপালে বড় টিপ পরি, আমি ইন্ডিয়ান হয়ে গেলাম। সে আমাকে প্রশ্নও করছে না আমি কোথায়, বা মা তোমার এতটা শরীর খোলা কেন, এইভাবে প্রশ্ন না, প্রথমেই এসে অ্যাটাক যে কোনো ইন্ডিয়ান নিউ মার্কেটে ঢুকতে পারবে না। তখন আমি বলছি যে 71-এর পরে এরকম সংবিধানে আছে তো জানতাম না। তো যখন ইন্ডিয়ার নিউ মার্কেটে বাঙালিরা গিয়ে, আমরা গিয়ে দেদারসে বাজার করে পয়সা খরচ করে আসতে পারি, তো কোনো ইন্ডিয়ান কেন আমাদের এখানে বাজার করতে পারবে না? তা আপনার এগুলো কমাতে গেলেও শিল্পর চর্চা বাড়াতে হবে।
এবং শিল্পটাই হচ্ছে এক ধরনের বড় প্রতিবাদ, আমি প্রতিবাদের ভাষা হতে পারে ইরানে শিল্পটা। গিয়েছিলাম 2019 সালে, গিয়ে দেখলাম মসজিদে সেদিন নামাজ পড়া হচ্ছে না, সেদিন বইমেলা হচ্ছে, গ্র্যান্ড মসজিদ মানে তেহরানের। আমি কী ব্যাপার, আজকে সন্ধ্যার নামাজ, ইরানের আবার 3 বার নামাজ পড়ে, বলছে না আজকে সন্ধ্যার নামাজ এখানে হবে না। বলে কেন? বলে অন্য মসজিদে হবে, এখানে বইমেলা হবে। আর এটা কী করে সম্ভব? বলে হ্যাঁ, আমাদের মসজিদ তো লেখাপড়ার জন্য ব্যবহার করা যেতে পারে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি দেখে এসেছি, দেখে এসে আপনাকে আজকে বলছি, মানে এক ধরনের শিল্প প্রদর্শনী কেন একটা মন্দিরে মসজিদে হবে না? হতেই পারে, হতেই পারে। হতেই পারে। তাহলে আলাদা একটা ব্যবহার হলো সেটার। মসজিদ তো একটা সাইক্লোন সেন্টার হতে পারে, মসজিদ তো একটা স্কুল হতে পারে, তাই না? এটা বা মন্দিরও এটা হতে পারে, এরকম ব্যবহার হতে পারে ধর্মের, যেখানে শুধু প্রার্থনাই হবে না, অন্য কাজগুলো হতে পারে। তো এই ব্যাপারগুলো কিন্তু দেখার ব্যাপার আছে আর কি। কারণ আপনি আমাকে যতটা না চিনবেন ততটাই রাগ থাকবে, ততটাই ঘৃণা থাকবে। আপনি আমাকে যখন চিনবেন, আপনি আমার সম্পর্কে কম বেশি জানবেন, আপনি যখন জানবেন যে দিনের পর দিন আমি যন্ত্রণায় কাটাচ্ছি, আপনি কিন্তু একভাবে আমার বিচার করবেন না। আপনি বুঝতে পারবেন আমার মানসিক অবস্থাটা কোথায় আছে, আমি কতটা যন্ত্রণা নিয়ে জীবন কাটাচ্ছি। এই যে আমাদের আজকাল কেউ কারো খোঁজ খবর না নেওয়া, কেউ কাউকে সহনশীলভাবে প্রশ্ন না করা যে মা তোমার এতটা খোলা কেন, এটা কিন্তু একটা সিম্পল প্রশ্ন। এটা না করে প্রথমে আপনি অ্যাটাক করছেন, এই মানসিকতাটা কিন্তু আজকে থেকে 8-10 বছর আগেও আমি দেখিনি। তারপর আমরা দিন দিন সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, বিচ্ছিন্ন হচ্ছি, একক হয়ে যাচ্ছি, একক জীবনে চলে যাচ্ছি। আর আমি জানি না আমরা বিদেশে গেলেও যে খুব আমাদের চরিত্র বদলাচ্ছে আমি সেটাও বলবো না। আমি তো আমার হিন্দু বন্ধুও দেখেছি, মুসলিম বন্ধুও দেখেছি, এখানেও দেখেছি। বিদেশে গিয়ে দেখা যাচ্ছে হিন্দু অতি হিন্দু ভাব দেখাচ্ছে, মুসলিম অতি মুসলিম ভাব দেখাচ্ছে। আমাদের যে কিসের ভয়, মানে আমরা তো সবাই মানুষ, সেই জায়গার একজন একজনকে বোঝার জায়গাটা বোধহয় হারিয়ে ফেলছি। আর আমাদের সমাজে কিন্তু পাকিস্তান আমলের তুলনা, আমরা তো পাকিস্তান আমলে বড় হয়েছি, সার্কাস ছিল, কবি গান ছিল, পুতুল নাচ ছিল, থিয়েটার ছিল, যাত্রা ছিল। পাকিস্তান আমল কিন্তু, পাকিস্তান আমল এখনকার চেয়ে একটু বেশি মুসলমানই ছিল আমি বলবো, কিন্তু এই সবই ছিল। আমরা কিন্তু বাংলাদেশ আমলে আরও বেশি পাকিস্তানি হয়ে গেছি, আমরা কিন্তু জিনিসগুলো হারিয়ে ফেলেছি। খেয়াল করছেন আপনি? আমরা সার্কাস ভুলেই গেছি, কবি গান স্বাধীন হয়েছি বটে, কিন্তু স্বকীয়তা ভুলে গেছি মনে হচ্ছে। নাই, সার্কাস নাই তো। কতগুলো সার্কাস দল ছিল না আমাদের দেশে পাকিস্তান আমলে? আমরা ছোটবেলা নিজেরাও দেখেছি, দলগুলো কোথায় হারিয়ে গেল? তার মানে আমাদের জীবন থেকে শিল্প হারিয়ে যাচ্ছে। যদি ব্যবসাটা লাভজনক হতো আমি এটার পক্ষে থাকতাম, কিন্তু এই ব্যবসা কি লাভজনক? আফগানিস্তান বা ভারতে, পাকিস্তানে যেখানে মৌলবাদের উত্থান হয়েছে, সেখানে কি মানুষ ভালো আছে? আজকে যে কাউকে আপনি বলেন, সে যদি আমেরিকার ভিসা দেন, সে কালকে এখান থেকে পালাবে। কেন আমরা দেশটাকে এরকম বানিয়ে ফেলেছি? কারণ আমরা দেশের শিল্প রাখছি না, দেশের সংস্কৃতি রাখছি না, দেশে একটা বিশেষ জিনিস রাখতে যাচ্ছি এবং সেটা রাখতে গিয়ে দেশটাকে আমরা অবাসযোগ্য করে তুলছি। ধন্যবাদ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা আড্ডা শেষ করব। শেষ পর্যায়ে আপনাদের দুজন মুখ থেকে শুনতে চাই যে এই যে আমাদের দেশের শিল্প চর্চার অবস্থা, সামাজিক প্রেক্ষাপট সব কিছু মিলায়ে আমরা হয়তো একটা বৈরী পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যেটা চাচ্ছি, যেটা বলতে যাচ্ছি, যে করতে যাচ্ছি, সেই জায়গাটা কোন একটা জায়গা হয়তো আমরা আটকে যাচ্ছি, বাধাগ্রস্ত হচ্ছি। সেই জায়গায় উত্তরণে আমাদের যে তরুণ প্রজন্ম, আমার মনে হয় তারা একটা ভালো ভূমিকা রাখতে পারে। সেই জায়গাটা আপনার কতটা একমত? বিশেষ করে ম্যাম আগে একটু বলেন। যদি আমি বলবো ছোটদের যেটা আপনি বললেন, এটা কিন্তু ঘর থেকে শিক্ষা দেয়া হয়। হ্যাঁ, সমাজ যতটা শেখায় তার চেয়ে বেশি ঘরে শিক্ষা। এখন আপনি যদি ঘরে দেখেন আপনার মা আপনার ভাইয়ের সাথে আলাদা করছে না, যে আমার ছেলে যেরকম সন্তান আমার মেয়েও সেরকম সন্তান। এবং একটা ছেলে যদি সন্ধ্যা 7টায় ঘরে ঢুকলে মা কোনো প্রশ্ন না করে, মেয়েরও সেইটুকু স্বাধীনতা বাইরে থাকা উচিত, সিকিউরিটি থাকা উচিত যে আমার মেয়ে যাই করুক বাইরে মেয়ের কোনো অসুবিধা হবে না। কারণ আজকে আমার ভাই আমাকে সম্মান করছে, কিন্তু আপনার বোন বেরোলে যদি সেটা সম্মানের চোখে না দেখে, এই বৈষম্যটা নিরসন হওয়া উচিত। হ্যাঁ, এটা ঘর থেকেই শেখাতে হবে, তারপর স্কুল শিখাবে, তারপর সমাজ শেখাবে, কিন্তু ঘরে আগে বাবা মা ওই জায়গাটা আটকাতে হবে যে তুমি একটা মহিলাকে দেখলে, একটা মেয়েকে দেখলে তুমি যা খুশি ভেবে ফেললে, বলে ফেললে। এটা আমার ছোটবেলায় ছিল না। আমার বন্ধু বান্ধবের সবার বড় ভাই ছিল, রাস্তাঘাটে দেখলে, ইভেন আমার বাবার যে পিয়ন, সেই মধুদাও আমাকে দেখলে ধমক দিত। তার সেই অধিকারটা ছিল যে এখানে কি করছিস, পড়ার সময় এটা কর ওইটা কর।
এই বন্ডিংসটা আমাদের কমে গেছে। এখন বাচ্চা আমার মানে আমি দেখব, বাচ্চা আপনার আপনি দেখবেন, আমার বাচ্চা কি করছে আপনার দেখার দায়িত্ব মনে করছে না। সমাজ এরকম হলে আমার মনে হয় না সুফল আসবে। স্যার, আমার মনে হয় যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল মানে প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে প্রচুর বিনিয়োগের প্রয়োজন আছে। এক্ষেত্রে আমাদের উদাহরণ হওয়া উচিত সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, যেখানে এই বিষয়ে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। উচ্চশিক্ষিতদের উচ্চ বেতনে, সর্বোচ্চ বেতনে এই প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় পর্যায়ে চাকরি দেওয়া হয়েছে। এবং আমি মনে করি যদি 20 বছর আমরা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে ভালো মতে বিনিয়োগ করি, যদি মনোযোগ দিই, কিছুই না, আমি মনে করি যে এখনকার যে যুগ চলছে, যুদ্ধের যুগ চলছে, বা আমাদের ছিল প্রথমে পুরাতন পাথরের যুগ, নতুন পাথরের যুগ, বারুদ যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে কিন্তু লেখাপড়া ছাড়া কিন্তু আপনি প্রতিরক্ষা নিশ্চিত করতে পারবেন না। এখন জনগণই হচ্ছে সত্যিকারের সেনাবাহিনী, এবং এই জনগণকে শিক্ষিত করার জন্যে, জনগণকে উন্নত করার জন্যে যে বিনিয়োগ দরকার সেটা করতে হবে কিন্তু প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে। এবং যদি আমরা এটা আগামী 20 বছর করতে পারি, আমার মনে হয় বাঙালি জাতি একটা অন্য ধরনের পর্যায়ে চলে যাবে, এবং আমাদের আর মধ্যপ্রাচ্যে গিয়ে কামলা দেওয়ার প্রয়োজন হবে না। যেমন মালয়েশিয়া, কিন্তু মালয়েশিয়ার বাংলাদেশ কিন্তু একই ধরনের দেশ ছিল 50-এর দশকে। আজকে আমরা মালয়েশিয়াকে কামলা দিই, ওরা কিন্তু এখানে আসে না। মালয়েশিয়ার লোকের কোথাও ভিসা লাগে না। কেন এরকম হলো? নিশ্চয়ই কোথাও আমাদের ভুল আছে, আমাদের পূর্বপুরুষের কোথাও ভুল ছিল। তা আমরা কি একই ভুল করব? আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তারা কি বার্মায় গিয়ে কামলা দেবে? আমরা নিশ্চয়ই এটা আশা করি না। যদি আশা না করি তাহলে কিন্তু ওই যে বললাম, শিক্ষায়, সংস্কৃতিতে বিনিয়োগ করতে হবে। আজকের বিনিয়োগ কিন্তু আগামী দিনে সুদে আসলে আপনাকে ফেরত দেবে। মনে করেন ইউরোপে এবং আমেরিকায় আমরা বলি যে এই যে এখানে যত কিছু দেখছেন চারপাশে, সব কিন্তু আমেরিকা আর ইউরোপ, পাশ্চাত্যের সৃষ্টি না। একটা জিনিস আমাদের তৈরি না, এই কার্পেট থেকে শুরু করে যা কিছু দেখছেন একটা আমাদের তৈরি না, এগুলো সব পাশ্চাত্যের তৈরি। কেন তৈরি? কারণ তারা হাজার বছর ধরে শিক্ষায় বিনিয়োগ করেছে। 1000 সালে ধরেন শুরু হয়েছে ইউনিভার্সিটি, তারপরে 1000 থেকে ধরেন 1600 পর্যন্ত মধ্যযুগের দ্বিতীয় পর্যায়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করলো লোকজন। তারপর 200 বছরের রেনেসাঁ, তারপর শিল্প বিপ্লব। এগুলো তো এমনি এমনি আসে নাই, আপনাকে তো বিনিয়োগ করতে হয়েছে, দীর্ঘদিনের মেধা, দীর্ঘদিনের ব্যাপার। এখনও ধরেন ইউরোপ আমেরিকায় এমন বহু ছেলে মেয়ে আছে, আমি ভাই কিছুই করে, আমি শুধু গিটার বাজাবো, শুধু গিটার বাজাবো, সে ওটা নিয়ে পড়ে আছে একদম। এবং সমাজ কিন্তু ওকে বসিয়ে খাওয়াচ্ছে। তাকে যে মানে এমন কিছু বেশি টাকা দিচ্ছে তা না, সে সাধারণভাবে জীবনযাপন করছে, সে গিটারই বাজাচ্ছে। আমাদের সমাজ করছে কি, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমারও ফ্রিজ লাগবে, আমারও গাড়ি লাগবে, আমারও এই লাগবে, আমার সব লাগবে। তবে সালমান এফরমানের যা আছে আমার সবই লাগবে। কিন্তু এটা কি সম্ভব? আমার কেন সব লাগবে? আমি শিক্ষক মানুষ, আমি একটু গরিব থাকি, আমার সব লাগবে কেন? কিন্তু এই যে সমাজটা আমরা গঠন করেছি যে সবার সব কিছু লাগবে, এটাই কিন্তু সমাজের জন্য ভালো না। তুলনা করা একজনের সাথে আরেকজনের তুলনা করে, জীবনের তুলনা আর কি। তার মানে আপনি একটা ব্যবসাতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার, গিটারে তার চেয়ে কম ইনভেস্টমেন্ট দরকার না, সময় সেরকমই লাগবে। কিন্তু আপনার দিনে আছে 24 ঘন্টা, আপনি যদি গিটারে দেন, ব্যবসায় কখন দেবেন? আপনি দুটা করতে পারবেন না। একসঙ্গে তো একাধিক বিষয় হবে না, শিল্পীর রূপটাও আসবে না। তো এই ব্যাপারটা আমাদের সমাজে নাই, এবং এটা এই মানসিকতা বদলানো কিন্তু খুব কঠিন। মানে প্রত্যেকের মানসিকতা না যদি এখন থেকে বদলানো হয়, দেশ আগানোটা আপনার মনে মুশকিল। আছে নিশ্চয়ই আমাদের ছোটবেলায় কিছু ভাদাইমা লোক থাকতো না গ্রামে, চাচা একটা চাচা কিছু করলো না, বিয়েও করলো না, ধরেন কে কি করতো, সে বাচ্চাকে স্কুল নিত, ওকে ধমক দিত, ওর জন্য ডাক্তার ডেকে আনতো। আমরা সব ভাদাইমাকে সমাজ থেকে আউট করে দিয়েছি, সবাই এখন কাজের লোক। এতে করে হচ্ছে কি, আপনার যখন পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা। ওরা তো গ্লুর মতো ছিল, তাই না? আসলো, একটু পান খাইলো, একটু চা খাইলো, ওই বাড়ির খবর দিল, এই বাড়ির খবর দিল। এই যে গ্লুগুলো না থাকে, সোশ্যাল বন্ডিংটা তারা রক্ষা করতে। এই লোকগুলো সবাইকে আমরা কাজে লোক করে ফেলেছি, এতে করে কিন্তু সবার ক্ষতি করেছে। এখন আপনি আপনার ছেলেদের রাস্তায় সিগারেট খাচ্ছে বা বেয়াদবি করছে, আপনি খবরও পাচ্ছেন, আমি কিন্তু ধমক দিতে পারছি না। আমি ধমক দিলে আপনি বলছেন কি আমার ছেলে, আপনি ধমক দেওয়ার কে? আগে তো আমার ছেলে ছিল না, আগে ছিল সমাজের ছেলে, সবার ছেলে, আমার ভাতিজা, আমার ছেলে। ভাতিজা ভাই হওয়ার দরকার নাই, গ্রাম সম্পর্কের ভাতিজা, সেও আমার ভাতিজা। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা নষ্ট করেছি। আবার ধরেন ঢাকা শহরে আমি খেয়াল করছি যে আবার ধরেন 2-3 যা মিলে সংসারে থাকা শুরু করেছে, আবার শাশুড়ির সঙ্গে সুসম্পর্ক করে বউরা থাকা শুরু করেছে। তার মানে কি? তার মানে এটাতে লাভ আছে একটা, বাচ্চাগুলো মানুষ হচ্ছে, বাচ্চাগুলোকে দেখার লোক আছে। আগের মতো আমার তার যার তার সেটা সম্ভব হচ্ছে না। তার মানে কিছু পরিবর্তন আসছে, কিন্তু আমাদেরকে আরো এই ইতিবাচক দিকগুলোর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আরো পারিবারিক হতে হবে, আমাদের মানসিকভাবে
পারিবারিক জায়গা আমাদের থেকে একটাই কিন্তু। জীবন, এটাকে ভালোভাবে বাঁচতে হবে। জীবনটাকে উপভোগ করতে হবে, একদম। ভোগ করা যাবে না। একদম সেই। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আমরা শেষ করছি আজকের আড্ডা। ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো নতুন অতিথির সঙ্গে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।